নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। আজকের একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৩,১১৫টি মতো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস। এখানে মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং যারা যারা মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রতিটি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো, কিন্তু তার আগে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে যে তোমাদের এখানে কোনো রকম রিটেন এক্সাম হবে না, অর্থাৎ ডাইরেক্ট তোমাদের ডিভির ভিত্তিতে, ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। প্রত্যেকের জন্য দারুণ একটি সুখবর, অর্থাৎ কিভাবে তোমরা আবেদন করবে তার আগে ভিডিওটাকে কমপ্লিট দেখো, কারণ A to Z সম্পূর্ণ তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সব ধরনের নিত্য নতুন চাকরির আপডেট তোমাদের কাছে নিয়মিত প্রোভাইড করে থাকে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের শিডিউল যেটা জারি করা হয়েছে, সেখানে হচ্ছে ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশন, সেটি হচ্ছে 9ই সেপ্টেম্বর 2024, অর্থাৎ গতকাল কিন্তু তোমাদের নোটিশটা কিন্তু রিলিজ করা হয়েছে। এই নোটিফিকেশনটা একদম কারেন্ট ডেটেড কিন্তু তোমাদের নোটিফিকেশন দেখানো হচ্ছে, যেখানে তোমাদের ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। আবেদন যেটা শুরু হবে সেটা হচ্ছে 24শে সেপ্টেম্বর থেকে। দেখতেই পাচ্ছ 24শে সেপ্টেম্বর সকাল 11টা থেকে তোমাদের আবেদন শুরু হবে, এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটা হচ্ছে 23শে অক্টোবর 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। ওকে, আচ্ছা, এখানে দেখো যে তোমাদের স্পেশাল নোটে যেটা বলা হয়েছে যে দুজন ক্যান্ডিডেটের যদি সেম মার্কস থাকে, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিকের নাম্বার দেখা হবে। তো মাধ্যমিকে ধরো দুজন ক্যান্ডিডেট তাদের কিন্তু সেম মার্কস আছে, অর্থাৎ ধরো একজন ক্যান্ডিডেটের তারও 60 আছে, আবার আর একজন দ্বিতীয় যে ক্যান্ডিডেট তারও 60 আছে। তো সেক্ষেত্রে যে ক্যান্ডিডেটের বয়স বেশি সেই ক্যান্ডিডেট কিন্তু আগে চান্স পাবে। এখানে কিন্তু সম্পূর্ণ ম্যাট্রিকুলেশন যে এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকে তোমার নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য তোমাদের যখন আবেদন করবে, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট, পাশাপাশি তোমাদের কিন্তু ডেট অফ বার্থের সার্টিফিকেটও কিন্তু তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, এটা দেখা হবে। এবং যেখানে বলা হচ্ছে যে 1:5 টাইমস নোটিফাইড দ্য ট্রেনিং স্লট, অর্থাৎ এখানে তোমাদের 1.5 গুণ প্রার্থীকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের ডাকা হবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে যারা যারা উপস্থিত থাকবে না, তাদের কিন্তু পরবর্তী সময় সুযোগ কিন্তু নাও পেতে পারো, এটাও কিন্তু এখানে মেনশন করা আছে। আচ্ছা, এখানে দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা জানানো হয়েছে সেটা 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এই 100 টাকা আবেদন মূল্য কারা কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই যারা পুরুষ ক্যান্ডিডেট অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের কিন্তু শুধুমাত্র এই 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং মহিলা প্রার্থীদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য দিতে লাগছে না। আবেদন মূল্য জমা দেওয়ার জন্য সম্পূর্ণ তোমাদের অনলাইন মোডেই কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট গেটওয়ে যে অপশনটা তোমরা পাবে সেখান থেকে তোমাদের আবেদন মূল্য জমা দিতে হবে, এবং আবেদনও তোমাদের কমপ্লিট করতে হবে। ওকে, আবেদন করার পরে অবশ্যই কিন্তু তোমাদের যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তার জন্য যে রেজিস্ট্রেশন নাম্বারটা পাবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমাদের রেখে নিতে হবে, নোট ডাউন করতে হবে, কারণ এই রেজিস্ট্রেশন নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমরা পরবর্তী সময় যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, সেই সব লিস্টের তালিকায় কিন্তু তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং পরবর্তী যাবতীয় যা তোমাদের যে পেমেন্ট স্লিপটাকে ডাউনলোড করা থেকে শুরু করে তোমাদের অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটাকে ডাউনলোড করা, সম্পূর্ণ কিন্তু তোমরা এই রেজিস্ট্রেশনের নাম্বারের ভিত্তিতেই কিন্তু পাবে। তার জন্য অবশ্যই কিন্তু একটি ভ্যালিড মোবাইল নাম্বার তোমাকে ইনপুট করতে হবে আবেদন করার সময়, এবং মেল আইডি, অতি অবশ্যই কিন্তু ভ্যালিড একটি মেল আইডি তোমাকে ইনপুট করতে হবে আবেদন করার সময়। এখানে দেখো যে তোমাদের প্রতিটি ক্যাটেগরিদের জন্যই কিন্তু মানে পিডব্লিউবিডি থেকে শুরু করে এক্স সার্ভিসম্যান, ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস প্রতিটি ক্যাটেগরিদের জন্যই কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। এখানে কিন্তু বিভিন্ন ওয়ার্কশপ, অর্থাৎ যতগুলো ওয়ার্কশপ আছে, ঠিক আছে, ইস্টার্ন রেলের আন্ডারে যতগুলো ওয়ার্কশপ আছে এবং যেগুলো ডিভিশনগুলো আছে, সেই ডিভিশনগুলোতেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। যেমন হচ্ছে তোমাদের শিয়ালদা ডিভিশন থেকে শুরু করে তোমাদের হাওড়া ডিভিশন, ঠিক আছে,
হাওড়া ডিভিশন, শিয়ালদা ডিভিশন, তারপরে হচ্ছে মালদা ডিভিশন, যতগুলো ডিভিশন তোমাদের আছে প্রত্যেকটি ডিভিশনের কিন্তু এখানে ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি আছে। ওকে, আচ্ছা, তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু অনেকেরই একটা দুশ্চিন্তা থাকে, সে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। দেখো, এটাই কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট, যেটা কিন্তু তোমরা রেলওয়ের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যানেক্সার 1, এটা হচ্ছে তোমাদের SC ST ক্যাটাগরিদের জন্য। তো এই ফর্মটাকে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এই ফর্মটাকে ফিল আপ করে যে কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে কিন্তু এটাকে তোমাকে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। এখানে দেখো তাদের কিন্তু ডেজিগনেশনগুলো দেওয়া আছে, তারা কোন কোন ডিপার্টমেন্টে থাকতে হবে তাদেরকে দিয়েই কিন্তু এই সার্টিফিকেটটা তোমাকে ইস্যু করিয়ে নিতে হবে। পরবর্তী যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, ওবিসি অ্যানেক্সার 2। তো এই ফর্মটাও তোমাদের ফিল আপ করতে হবে। এবং পরবর্তী আর কি আছে, পরবর্তী হচ্ছে তোমাদের যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা আছে তাদের ক্ষেত্রে এই ডিক্লারেশন ফর্মটা কিন্তু আছে। এবং ডিসএবিলিটি যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যানেক্সার 3, এই ফর্মটা তাদের ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের যে আদার্স যেটা ইডাব্লিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রেও কিন্তু আছে, এই যে ইডাব্লিউএসদের ক্যাটাগরিদের ক্ষেত্রে এই যে যেটা দেখতে পাচ্ছ অ্যানেক্সার 4, এটা কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রে। এইগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে এবং যে কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে কিন্তু এগুলোকে স্ট্যাম্প বাড়িয়ে নিতে হবে। এগুলো কখন লাগবে? এগুলো লাগবে হচ্ছে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু লাগবে। এখন কিন্তু এগুলোর কোনো প্রয়োজন নেই। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এই সব ডকুমেন্টসগুলো তোমাদের যদি রেডি না থাকে তাহলে কিন্তু কোনো রকমভাবে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের ভেরিফিকেশানই হবে না, ঠিক আছে? অর্থাৎ যারা যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিলং করছো, ইউআর ছাড়া আদার্স যারা ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের কিন্তু এই সব ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখতে হবে। তো আশা করি এগুলোর জায়গার মধ্যে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা, এখানে আবেদন করতে গেলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? দেখো, এখানে মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা থাকতেই হবে, অর্থাৎ মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা থাকতেই হবে এবং মাধ্যমিকে তোমাদের 50% নাম্বার কিন্তু তোমাদের এগ্রিগেটে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে শুড অলসো প্রসেস দ্য এনসিবিটি, তোমাদের সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। এবং পরবর্তী দেখো তোমাদের যারা যারা পিডব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে এজ লিমিট কি প্রয়োজন? এজ লিমিট হচ্ছে 15 থেকে 24 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ যে 15 থেকে 24 বছর, এই 15 থেকে 24 বছর ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তুমি যদি একজন SC ST যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হচ্ছে 15 থেকে 29 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 15 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু তোমাদের এজ যে নির্ধারণ করা হবে সেটা কিন্তু ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটের মাধ্যমেই কিন্তু তোমাদের এই এজটা কিন্তু নির্ধারণ করা হবে। অর্থাৎ ডেট অফ বার্থের যদি সার্টিফিকেট না থাকে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করা যাবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। অনেকেই আছে যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে না, অনেক সময় তারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটের ভিত্তিতেও কিন্তু এই এজ কিন্তু ক্যালকুলেশন করা হয়। ওকে, এবার দেখো যে তোমাদের সিলেকশন প্রসেসের ব্যাপারটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সিলেকশন প্রসেসের ব্যাপারটা ভালো করে বুঝে নাও। এখানে সিলেকশন প্রসেস যেটা হচ্ছে সেটা কিন্তু ইউনিট অফ ইস্টার্ন রেলওয়ে, অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে যতগুলো ইউনিট আছে সেই ইউনিটে যেসব ক্যান্ডিডেটরা যারা যারা অ্যাপ্লাই করবে, মানে বিভিন্ন যে ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করবে সেই ডিভিশনে কিন্তু তোমাদের যে সিলেকশনের দায়িত্ব কিন্তু থাকবে এবং সেখানে কিন্তু তোমাদের যে মেরিট লিস্টটা তৈরি হবে সেটা কিন্তু মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে, এখানে কিন্তু কোনো রকম রিটেন হবে না, শুধুমাত্র মাধ্যমিকের নম্বর দেখা হবে। এখানে বলছে হু অ্যাপ্লাই এগেনস্ট দ্য নোটিফিকেশন, অর্থাৎ এই নোটিফিকেশনের মাধ্যমে যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট যারা মাধ্যমিক পাস করেছে, মেরিট লিস্ট উইল বি ডাটা ডিটেলস ফিল আপ বাই দ্য ক্যান্ডিডেট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি যে তোমরা ফিল আপ করলে সেটাকে কিন্তু কি করা হবে, সেটাকে তোমাদের ভালো করে কিন্তু চেক করা হবে। এই চেক করার ভিত্তিতে যারা যারা রং ইনফরমেশন দিয়ে যারা অ্যাপ্লাই করবে তাদের ফর্ম কিন্তু সঙ্গে সঙ্গে রিজেক্ট হয়ে যাবে এবং যারা যারা সঠিক ইনফরমেশন দিয়ে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট হবে এবং তাদেরকে ডিভির জন্য ডাকা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এখানে বলছে সিলেক্ট লিস্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, এই ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি দ্য ওয়েটেজ দ্য অ্যাভারেজ মার্কস, অর্থাৎ তোমার যে মার্কস আছে তার কিন্তু গড়ের ভিত্তিতে কিন্তু এই মেরিট লিস্টটা কিন্তু নির্ধারণ হবে, যেটা তোমাদের প্যারা 5-এ কিন্তু মেনশন করা আছে। এখানে
তোমাদের মাধ্যমিকে 50% নাম্বার সঙ্গে কিন্তু আইটিআই এক্সামিনেশনের যোগ্যতা কিন্তু প্রয়োজন, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং তার ভিত্তিতেই কিন্তু তোমাদের চূড়ান্ত যে মেরিট লিস্টটা কিন্তু তোমাদের তৈরি হবে। ওকে, এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু প্রতিটি ক্যান্ডিডেটকে এই rrcr.org এই যে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু প্রতিটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রতিটি জেলা ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জেলা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং বাইরের জেলা থেকেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ কেউ যদি আসাম থেকে অ্যাপ্লাই করতে চাও তারাও কিন্তু পারবে, যদি তোমরা কেউ ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে চাও তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি। ওকে, আবেদন করার জন্য অবশ্যই কিন্তু কেয়ারফুলিভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। মাথায় রাখবে, যদি কোনো ভুল ইনফরমেশন বা রং ইনফরমেশন যদি তুমি এখানে প্রোভাইড করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু যে কোনো জায়গায় কিন্তু গিয়ে রিজেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার দেখো যে তোমাদের কি কি কারণে এই অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভালো করে প্রতিটা স্টেপ মনোযোগ দিয়ে দেখো। এখানে কি কি কারণে তোমাদের এই অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে, সেখানে যে কোনো একটি কারণও যদি তোমাদের থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। প্রথম কারণ সেটা হচ্ছে সিগনেচার যদি তুমি ব্লক লেটারে করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তোমরা যদি লেফট থাম্ব ইমপ্রেশন যদি দাও, সেটা যদি তোমাদের নির্দিষ্ট জায়গার মধ্যে যদি না পড়ে তাহলে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমাদের যদি ব্লার এলটিআই অর্থাৎ লেফট থাম্ব ইমপ্রেশনটা যদি ব্লার যদি থাকে, ঠিক আছে, তাহলেও কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট বা আদার কোনো সার্টিফিকেট যদি তুমি আপলোড না করো তাহলেও কিন্তু রিজেক্ট হয়ে যাবে, কোনো রকম কিন্তু কনসিডার করা হবে না। তারপরে হচ্ছে কোনো রকম যদি পেমেন্ট অফ ফিজ যদি আবেদন মূল্য না দাও, অর্থাৎ যে কাস্টকে তোমাদের আবেদন মূল্য দিতে হবে, যেমন ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, তাদের যদি যে 100 টাকা আবেদন মূল্য দিতে হবে সেই আবেদন মূল্য যদি না দাও তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে নট হ্যাভিং রিকুইজিট এডুকেশন কোয়ালিফিকেশন যদি তোমাদের না দাও তাহলে তোমাদের এই আবেদন রিজেক্ট হয়ে যাবে। এবং বলা হচ্ছে মোর দ্যান ওয়ান, অর্থাৎ একের যদি একাধিক যদি তুমি আবেদন করো একজন সিঙ্গেল ক্যান্ডিডেট তাহলেও কিন্তু আবেদন রিজেক্ট হয়ে যাবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সেন্ড বাই এনি আদার মোড আদার দ্যান অনলাইন মোড, অর্থাৎ তোমরা যদি অনলাইন মোডের বাইরে যদি অন্য কোনো মোডে যদি আবেদন করো তাহলেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে এনি আদার ইরেগুলারিটিস হুইচ আর কনসিডার ইনভ্যালিড বাই আরআরসি, অর্থাৎ কোনো রকম অন্য কোনো যদি তুমি পদ্ধতিতে যদি অ্যাপ্লাই করো, ঠিক আছে, তাহলেও কিন্তু এখানে তোমাদের আবেদন আরআরসির তরফ থেকে রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে দেখো যে তোমাদের 2 নম্বর প্যারাতে যেটা বলা হয়েছে যে 20% অফ ভ্যাকেন্সিজ নোটিফাইড টু বি ফিল্ড আপ ইন লেভেল 1। লেভেল 1 মানে হচ্ছে গ্রুপ ডি, ঠিক আছে, অর্থাৎ গ্রুপ ডির যে ভ্যাকেন্সি বেরোবে এই গ্রুপ ডির ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা জানো প্রতি বছর যেহেতু গ্রুপ ডির রিক্রুটমেন্ট করা হবে, তো সেই ক্ষেত্রে যা রিক্রুটমেন্টের যে টোটাল যা ভ্যাকেন্সি থাকবে তার 20% ভ্যাকেন্সি থাকবে এই সিসিএ ক্যাটেগরি যারা নথিভুক্ত থাকবে। সিসিএ ক্যাটাগরি মানে হচ্ছে তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নাও তাহলে কিন্তু তোমরা ট্রেনিং পাস করার পরেই কিন্তু তোমরা এই সিসিএ ক্যাটাগরির মধ্যে নথিভুক্ত হয়ে যাবে। এবং এখানেই ফেসিলিটি হচ্ছে এটাই যে 20% তোমাদের জন্য কিন্তু কোটা সংরক্ষণ করা থাকবে। এবার একটা প্রশ্ন যে তোমাদের একটা মনের মধ্যে হতে পারে যে স্যার আমাদের কি রিটিন এক্সাম দিতে হবে? তোমাদের রিটিন এক্সাম দিতে হবে। তার আগে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু পিইটি যাদের দিতে হয়, তো এই পিইটি কিন্তু তোমাদের যে তোমরা জানো যে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু দৌড় ঠৌড় থাকে, তো তোমাদের যারা তোমরা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেবে তারা কিন্তু দৌড় কোনো পরীক্ষা কিন্তু তাদের হবে না। এটা একটা সুবিধা গেল। 20% তোমাদের জন্য ভ্যাকেন্সি যেটা রিজার্ভ করা থাকবে সেটাও কিন্তু তোমাদের গেল। এরপরে হচ্ছে রিটিনের ক্ষেত্রেও কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, কারণ রিটিনের ক্ষেত্রে তোমাদের বলে রাখি যদি একটা ইউআর ক্যান্ডিডেটের যদি কাট আপ যদি যায় 85 যদি যায়, ওবিসি ক্যান্ডিডেটদের কাট আপ যদি যায় 80, এসসি ক্যান্ডিডেটদের কাট আপ যদি যায় 75, এসটি ক্যান্ডিডেটের কাট আপ যদি যায় হচ্ছে তোমার 62, এখানে কিন্তু কনফার্মভাবে আমি বলতে পারি তোমরা যদি আগের ডেটাগুলো যদি দেখো তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে।
36-40 এরকম মতো কাট আপ কিন্তু চলে যায় সিসিএ ক্যাটাগরিতে, তাও কিন্তু তার থেকেও কম যায়। এবং সবথেকে বড় কথা 20% যে ভ্যাকেন্সি, যা ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি তার 20% ভ্যাকেন্সিও কিন্তু এরা পূরণ করতে পারে না সিসিএ ক্যাটাগরিতে। তার জন্য এতটাই কিন্তু ডাউনের দিকে কাট আপ চলে যায়। তাই বলছি, যদি তোমাদের সুযোগ সুবিধা থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা কিন্তু তোমরা নিতে পারো, তাহলে কিন্তু তোমরা সিসিএ ক্যাটাগরির মধ্যে নথিভুক্ত হয়ে যাবে এবং পরবর্তী যে প্রতি বছর যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে সেখানে কিন্তু তোমরা নির্দ্বিধায় পার্টিসিপেট করতে পারবে। এটা তোমাদের জন্য বড় একটা অপরচুনিটি। আমি বলবো প্রত্যেকে কিন্তু এই সুযোগ সুবিধাটাকে কিন্তু কাজে লাগানো উচিত। টোটাল শূন্যপদ কিন্তু ভালোই আছে, 3115টি। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা আবেদন করে দিও। তো যদি ভিডিওটা ভালো লাগে, এরকমই ইনফরমেটিভ ভিডিও তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।